এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ভারতে আজও কোভিড সংক্রমণে বিশ্ব রেকর্ড। একদিনে মৃত প্রায় 2800। দিল্লির অবস্থা সঙ্গীন, এখনও বহু মানুষ শুধু অক্সিজেনের অভাবে সেখানে মারা যাচ্ছে। বিস্তারিত শুনবেন সরাসরি দিল্লি থেকে। ওদিকে বাংলাদেশ 2 সপ্তাহের জন্য ভারতের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে। প্রতিবেশী ভারতে এই ভয়াবহ সংক্রমণের মাঝেই বাংলাদেশে আজ থেকে লকডাউন শিথিল। বর্ডার বন্ধ করলেও অনেক ইললিগাল বর্ডার আছে, সুতরাং এটা বন্ধ করা খুব কঠিন। যেটা সবাই বলছে, আমিও একই কথাই বলবো যে একটা জিনিস এখন সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে মাস্ক পরা এবং জনসমাগম যত দূর সম্ভব এড়িয়ে চলা। ইরাকে একটি হাসপাতালে আগুনে কমপক্ষে 82 জন নিহত। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। ভারতে আজ নিয়ে টানা 4 দিন ধরে দৈনিক কোভিড সংক্রমণের বিশ্ব রেকর্ড ক্রমাগত ভাঙছে। আজ সকালে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত 24 ঘন্টায় প্রায় 3.5 লক্ষ নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন আরও 2767 জন। রাজধানী দিল্লি এই মুহূর্তে সবচেয়ে দুর্গত এলাকাগুলোর একটি। সেখানে বহু হাসপাতালে বেড নেই বলে রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে এবং শহরে রোজ অজস্র রোগী শুধুমাত্র অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীর উদ্দেশ্যে তার নিয়মিত রেডিও ভাষণে মন্তব্য করেছেন যে ভারতীয়দের দুঃখ সহ্য করার ক্ষমতা কতটা করোনা ভাইরাস এখন তারই পরীক্ষা নিচ্ছে। ভারতের সবশেষ কোভিড পরিস্থিতির চিত্র এই মুহূর্তে ঠিক কী, দিল্লি থেকে তা জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো মিলিয়ে রাজধানী দিল্লির স্বাস্থ্য অবকাঠামো অন্তত বাকি দেশের তুলনায় অনেক গুণ যে ভালো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হাজারে হাজারে কোভিড রোগীর চাপ ও পর্যাপ্ত অক্সিজেনের অভাব মাত্র দিন শতেকের মধ্যে সেই পরিষেবাকে ভেঙে চুরমার করে দিয়েছে। শত শত রোগীর পরিজনরা একটা কোভিড বেডের জন্য উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করছেন, অথচ হাসপাতালগুলো নতুন রোগী নেওয়াই বন্ধ করে দিয়েছে। আজ সকালেই সেই তালিকায় যুক্ত হয়েছে ফোর্টিস এসকর্টস হার্টস ইনস্টিটিউটের নাম। এই নামই বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, আর একজন রোগী ভর্তি নেওয়ার মতো অক্সিজেনও তাদের স্টকে নেই। এর আগে গতকালই জয়পুর গোল্ডেন নামে দিল্লির আরেকটি হাসপাতালে অন্তত 20 জন কোভিড রোগী অক্সিজেনের অভাবে মারা গেছেন। 1.5 दिवस इथं राहिले, पण काही ऑक्सिजन नंतर त्यांना व्हेंटिलेटर मिळाला नाही। রাজধানীর যখন এই হাল, তখন বাকি দেশের অবস্থা খুব সহজেই অনুমেয়। নাগপুরের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস বলছিলেন, তিনি নিজের জামাতাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে শোনেন ভেন্টিলেটর নেই, ভর্তি হবে না। তখন পরিচিত একজন ফোন করে জানায় 150 কিলোমিটার দূরে অমরাবতীতে একটা অক্সিজেনওয়ালা বেড পাওয়া যাচ্ছে। তখন শ্বাসকষ্টে ভোগা মরণাপন্ন জামাতাকে অনেক কষ্ট করে তিনি অত দূরেই নিয়ে গেছেন। ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীরাও এই পরিস্থিতির সঙ্গে লড়তে গিয়ে যথারীতি হাঁপিয়ে উঠছেন। You reach the hospital and it is absolute pandemonium. Patients, oxygen saturations dropping, patients getting ventilated, your juniors calling you. ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর শাশ্বতী সিনহা যেমন বিবিসিকে বলছিলেন, আমাদের সব হাসপাতালে একেবারে শোচনীয় অবস্থা। রোগীদের অক্সিজেন স্যাচুরেশন হু করে কমছে, তাদের ভেন্টিলেটরে দিতে হচ্ছে। ভয়ার্ত জুনিয়র ডাক্তাররা আমাদের সারাক্ষণ আইসিইউতে ডাকাডাকি করছেন। কোভিড আইসিইউ এর অবস্থা এক কথায় মর্মান্তিক। প্রতিদিন এত বিপুল সংখ্যায় রোগীকে ভর্তি করতে হচ্ছে, গত বছর কিন্তু এ জিনিস আমরা দেখিইনি। Rise in COVID-19 admissions has been phenomenal. কিন্তু মাত্র 2-3 সপ্তাহের মধ্যে মোটামুটি স্থিতিশীল থেকে ভারতের কোভিড পরিস্থিতি এরকম বিপজ্জনক হয়ে উঠল কিভাবে? The way the charts have climbed is really quite amazing.
We went from 10 million to 11 million cases in 66 days. ভারতের নামী ভাইরোলজিস্ট শাহিদ জামিলের মতে যেভাবে ভারতে কেসের সংখ্যা বেড়েছে তা আসলে চমকে দেওয়ার মতো। এদেশে 10 থেকে 11 মিলিয়ন কেস হতে সময় নিয়েছিল 66 দিন, অথচ 11 থেকে 12 মিলিয়ন হয়েছে 34 দিনে, আর পরের 1 মিলিয়ন বেড়েছে মাত্র 15 দিনের ভেতর। কিন্তু গত ডিসেম্বর জানুয়ারিতেই আমরা বলেছিলাম যথেষ্ট সংখ্যক মানুষ সংক্রমিত হয়ে গেছেন এবং গ্রাফ এখন নিম্নমুখী হতে বাধ্য। তাহলে হঠাৎ কি এমন হলো যে এত লোক আবার আক্রান্ত হচ্ছেন? এর একটাই সম্ভাব্য ব্যাখ্যা, ভাইরাসটা পরিবর্তিত হয়েছে, নিজেকে মিউটেট করেছে। Only logical explanation for this is that the virus has changed. এই পটভূমিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মন কি বাত শীর্ষক বেতার ভাষণে কার্যত স্বীকার করে নিয়েছেন মহামারীর প্রথম ধাক্কা সামলানোর পর দেশের যে মনোবল ছিল তা এখন ভেঙে পড়ার মুখে। आज आपसे मन की बात एक ऐसे समय कर रहा हूं जब कोरोना हम सभी के धैर्य, हम सभी के दुख बर्दाश्त करने की सीमा की परीक्षा ले रहा है। তিনি আজ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা এখন সকলের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, শোক দুঃখ সইবার ক্ষমতা কতটা তার পরীক্ষা নিচ্ছে। বহু প্রিয়জন অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। করোনার ফার্স্ট ওয়েভ সাফল্যের সঙ্গে সামলানোর পর আমাদের মনোবল ও আত্মবিশ্বাস ছিল তুঙ্গে, কিন্তু এই ঝড় আমাদের দেশকে এখন কাঁপিয়ে দিচ্ছে। लेकिन इस तूफान ने देश को झकझोर दिया। রাজ্য সরকারগুলোকে সর্বাত্মক সমর্থন দিয়ে কেন্দ্র এই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে বলেও মিস্টার মোদী আজ ঘোষণা করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের জনসংখ্যার মোটামুটি 40%কে টিকা দেওয়া না পর্যন্ত ভারতে মহামারীর এই প্রকোপ স্তিমিত হওয়ার আশা দেখা যাচ্ছে না। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে ভারতের এখনো অনেক পথ বাকি। শুভজ্যোতি ঘোষ তিনি এখন দিল্লির স্টুডিও থেকে আমার সাথে যোগ দিচ্ছেন। শুভ, ভারতের পরিস্থিতি, বিশেষ করে দিল্লির পরিস্থিতি নিয়ে, এই যে অক্সিজেনের অভাবে মানুষজন মারা যাচ্ছে, এটা নিয়ে সারা পৃথিবীতেই উদ্বেগ তৈরি হয়েছে। তো আপনি নিজে দিল্লিতে বসে কি দেখছেন? শাকিল, এক কথায় এটাই বলার যে একটা সর্বগ্রাসী আতঙ্ক এখন আমি রাজধানীতে বসে যা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একেবারে সর্বস্তরে ছড়িয়ে গেছে। করোনা এতদিন বলা যেতে পারে যে হয়তো আশেপাশের বাড়িতে মহল্লায় হচ্ছিল, এটা যেন একেবারে ঘরের ভেতরে দোরগোড়ায় চলে এসেছে। প্রতিটা এই যে বহুতল আবাসনগুলো, তার প্রতিটা ঘরে ঘরে করোনার হানা, এবং আপনি সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে প্রতি মুহূর্তে মেসেজ আসছে যে আমিও পজিটিভ হয়েছি, আমার পরিবারের 3 জন, কোথায় চিকিৎসা পাবো, কোথায় হাসপাতালে বেড খালি আছে। এই আকুতি, এই হাহাকার একেবারে ছেয়ে আছে সোশ্যাল মিডিয়া জুড়ে, এবং অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এমনকি একটা সামান্য RT-PCR টেস্ট, যাদের শরীরে সিমটমস বাসা বেঁধেছে, উপসর্গ দেখা দিচ্ছে, তারা কয়েকদিন আগেও বাড়িতে বসে বিভিন্ন সেন্টার থেকে লোক ডেকে এনে সেন্টার টেস্ট করাতে পারছিলেন। সেই সুযোগও এখন বন্ধ হয়ে গেছে। একটা টেস্ট করানোর পর 3-4 দিন সময় লাগছে সেটার রেজাল্ট পেতে, যেটাকে তুলনায় খানিকটা নির্ভরযোগ্য RT-PCR টেস্ট বলা হয়, এবং অনেক সময় সেই টেস্টেও নেগেটিভ আসছে, অথচ সিমটমস রয়েছে পুরো মাত্রায়। এই ধরনের ছবি দিল্লির সর্বত্র, এবং পাশাপাশি যে খবরগুলো আমরা পাচ্ছি দিল্লির আশেপাশে, গাজিয়াবাদে বা লখনৌ, সুদূর ভোপাল, দেশের বিভিন্ন প্রান্তে চিতা জ্বলছে দাউ দাউ করে, যে অসংখ্য ফুটপাতে মানুষ কোভিড রোগীদের জ্বালিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এবং বহু রিপোর্টে বলা হচ্ছে, দেশের সংবাদ মাধ্যম রিপোর্ট করছে যে প্রশাসন যে সংখ্যা বলছে কোভিডে মৃত্যুর, তার চেয়ে অনেক বেশি মৃতদেহ কিন্তু শ্মশানে বা কবরস্থানে সৎকার করতে হচ্ছে, যেটা কোভিড প্রোটোকল মেনে, যা থেকে বোঝা যায়। তাহলে এই যে পরিস্থিতি আপনি যে বর্ণনা করছেন, এবং আমরা যে জানতে পারছি বিভিন্ন সূত্রে, সেটা হচ্ছে যে পরিস্থিতি খুবই সঙ্গীন। তো প্রধানমন্ত্রী মোদী আজকে বলেছেন যে ভারতীয়দের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। তো এই কথায় কি মানুষ আশ্বস্ত হবে? কারণ অনেক সমালোচনা হচ্ছে যে যথেষ্ট প্রস্তুতি কি সরকারের ছিল কিনা। তিনি নিজে বারবার বিভিন্ন স্টেট ইলেকশনে যে ক্যাম্পেইন করেছেন, এরই ভেতরে মানুষ কি আশ্বস্ত হবে? শাকিল, কোনো সন্দেহ নেই সমালোচনার অভিমুখ এখন কেন্দ্রীয় সরকারের দিকে অনেকটাই, এবং যেভাবে প্রধানমন্ত্রী মোদী ও তার সহকর্মীরা বিশেষত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কোভিডের প্রথম ধাক্কা সামলে ওঠার পর যে যুদ্ধ জয়ের ঘোষণা করেছিলেন বা তাদের বক্তব্যে যে প্রত্যয় ঝরে পড়েছিল, সেইটা নিয়ে এখন কিন্তু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং আজকে মন কি বাত ভাষণে তিনি যেটা বলেছেন যে ধৈর্যের পরীক্ষা চলছে, মানুষের দুঃখ সইবার পরীক্ষা চলছে, এটাকে মানুষ কতটা সহজভাবে নেবে
নেবেন বা কতটা স্বাভাবিকভাবে নেবেন এটা বলা খুব কঠিন। ইতিমধ্যেই বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি খুব কড়া ভাষায় টুইট করেছেন। একটু আগে যেটা বলছিলাম যে বহু ডেথ হয়তো আনকাউন্টেড, আনরিপোর্টেড, যেগুলো নথিভুক্ত হচ্ছে না, বহু মৃত্যু। নিউ ইয়র্ক টাইমস আজকে তাদের 8 কলাম জোড়া শিরোনাম করেছে এই ব্যাপারে, এবং সেই নিউ ইয়র্ক টাইমসের ছবি তুলে ধরে রাহুল গান্ধী টুইট করেছেন, সরকার শুধু একটাই জিনিস করে যাচ্ছে, তারা অক্সিজেনের অভাব অস্বীকার করে যাচ্ছে, মৃত্যু যে লুকোনো হচ্ছে সেটা চেপে যাচ্ছে শুধু তাদের ইমেজ বাঁচাতে, ভাবমূর্তি বাঁচাতে। ফলে আক্রমণের অভিমুখ, আক্রমণের ভঙ্গি যে অত্যন্ত কঠোর এবং সরকার সেটা ঢাকতে পারছে না, তাদের এই ব্যর্থতা, এটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুভ, আপনাকে ধন্যবাদ। দিল্লি থেকে বলছিলেন আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। ওদিকে ভারতে কোভিডের ভয়াবহ এই পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার 14 দিনের জন্য ভারতের সাথে সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সময় পণ্য পরিবহন অব্যাহত থাকবে বলে জানা গেছে। বিস্তারিত জানাতে ঢাকার স্টুডিও থেকে এখন আমার সাথে যোগ দিচ্ছেন সংবাদদাতা ফারহানা পারভিন। ফারহানা, এই যে ভারতের সাথে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তের বিস্তারিত এখন পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? শাকিল, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এই সম্পর্কে নিশ্চিত করেছেন। আমি তাকে কোট করছি। তিনি বলেছেন যে ভারতে যেহেতু করোনা সংক্রমণ বেড়ে গেছে, তাই আমরা চাইছি স্থলবন্দর ও সীমান্ত থেকে মানুষের যাতায়াত 2 সপ্তাহ বন্ধ রাখার। এই সময়ে মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে। আপনাকে জানিয়ে রাখি যে আজ মন্ত্রিপরিষদ বিভাগের একটি সভা হয়েছিল এবং সেই সভায় এই সিদ্ধান্তটি হয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারতে করোনা ভাইরাস সংক্রমণে খুব বেশি বেড়ে যাওয়ায় 2 দেশের মধ্যে যাতায়াত কড়াকড়িভাবে বন্ধ রাখার এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং আগামীকাল থেকেই 14 দিনের জন্য এই কড়াকড়ি থাকবে। তবে পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে বলে তিনি জানাচ্ছেন। অর্থাৎ সোমবার, আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। তো ফারহানা, পণ্য পরিবহন চলবে, কিন্তু 28 তারিখ থেকে আমরা জানি যে 28 তারিখ থেকে আন্তর্জাতিক রুটে আবারও বিমান চলাচল শুরু হবে ঢাকা থেকে। তখন কি ভারতের সাথেও বিমান চলাচল শুরু হবে? আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে। সেখানকার চেয়ারম্যান মফিদুর রহমান তিনি আমাকে জানিয়েছেন যে লকডাউনের কারণে 28 তারিখ পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। আপনি যেমনটি বললেন, তিনি বলছেন যে আমরা এখন স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। তারা যেটা বলবেন সেটাই তারা কার্যকর করবেন। অর্থাৎ যদি স্বাস্থ্য বিভাগ বলেন যে ভারতের সাথে সমস্ত রকম বিমান চলাচল বন্ধ রাখতে, তাহলে তারা সেটাই কার্যকর করবেন। ফারহানা, তাহলে বোঝাই যাচ্ছে যে ভারতের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে দারুণ একটা উদ্বেগ তৈরি হয়েছে। তো আশঙ্কাটা কি, আসলে কি হতে পারে? অবশ্যই আপনি উদ্বেগের কথাটা বলছিলেন। আমি আজকে খোঁজ খবর নিয়েছি সারাদিনই। এই পরামর্শক যারা রয়েছেন সরকারের বিভিন্ন কমিটির করোনা ভাইরাস সংক্রান্ত, সেসব পরামর্শক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা কিন্তু গভীরভাবে নজর রাখছেন এই ভারতের পরিস্থিতির উপরে। কারণ ভারত একেবারে পার্শ্ববর্তী দেশ এবং এই দেশটির সাথে বাংলাদেশের অসংখ্য মানুষের যাতায়াত প্রতিনিয়তই হয়ে থাকে। তো সেই কারণে তাদের সংখ্যাটা ওই জায়গাটাতেই। যেমন বাংলাদেশ সরকারের কোভিড-19 জাতীয় কারিগরি কমিটির পরামর্শ কমিটি যিনি প্রধান ডক্টর শহীদুল্লাহ, তিনি আমাকে বলেছেন যে তারা খুব শীঘ্রই একটা কমিটি বৈঠক করে এই আলোচনাটা তারা করতে যাচ্ছিলেন যে ভারতের সাথে যাতে করে সমস্ত রকমের যোগাযোগ, সেটা স্থলবন্দর এবং বিমানবন্দর দুটা দিয়ে যাতে যাতায়াতটা বন্ধ থাকে, সেই ব্যাপারটি তারা আলোচনা করবেন এবং সরকারকে জানাবেন, সেটা তারা বলছেন যে যারা যদি ভারতের মতো একটু পরিস্থিতি বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ একেবারেই ভেঙে পড়বে, সেটা সামাল দিতে পারবে না, সেই উদ্বেগটা তাদের মধ্যে রয়েছে। ফারহানা, আপনাকে ধন্যবাদ। ঢাকার স্টুডিও থেকে বলছিলেন আমাদের সংবাদদাতা ফারহানা পারভিন। ওদিকে প্রতিবেশী ভারতে কোভিডের ভয়াবহ সংক্রমণ এবং সেই সাথে ভ্যাকসিনের অভাবে নতুন করে টিকা দেওয়া বন্ধ করে দিতে বাধ্য হওয়ার পরও বাংলাদেশে আজ থেকে লকডাউন শিথিল করা হয়েছে। দোকানপাট, শপিং মল খুলে দেওয়া হয়েছে। এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পুলক গুপ্তের কাছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে রাজধানী বাগদাদে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এমন একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 82 জন নিহত এবং আরও 100 জনেরও বেশি আহত হয়েছে। বলা হচ্ছে অক্সিজেনের একটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন হাসপাতালের আইসিইউতে ছড়িয়ে পড়ে, যেখানে রোগীদের ভেন্টিলেটরে রাখা হয়েছিল। জরুরি বিভাগের কর্মকর্তারা বলছেন রোগীদের সরিয়ে নেওয়ার জন্য যন্ত্র খুলে নেওয়ার পর তাদের অনেকেই মারা গিয়েছেন। ইন্দোনেশিয়া বলছে কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া নৌবাহিনীর সাবমেরিনটিকে
3টি খণ্ডে টুকরো হয়ে যাওয়া অবস্থায় সমুদ্রের তলায় পাওয়া গিয়েছে। ডুবোজাহাজটিতে যে 53 জন ক্রু ছিলেন তাদের সবাই নিশ্চিতভাবে মারা গেছেন। সামরিক কর্মকর্তারা রোববার বলেন, সাবমেরিনটির কাছ থেকে তারা বার্তা পেয়েছেন এবং এটি সমুদ্রের 800 মিটার গভীরে ডুবে গিয়েছে। ভারতের একটি সংবাদপত্র বলছে তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর খবর পরিবেশনা স্থগিত রাখছে, কারণ দেশটির এখন করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন ও মৃত্যুর দিকে নজর দেওয়া উচিত। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে তাদের এই সিদ্ধান্তকে পাঠকরা শুভ পদক্ষেপ হিসেবে দেখবে বলে তারা আশা করছে। তারকা সমৃদ্ধ এই আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ও দামি ক্রিকেট টুর্নামেন্ট, যা দিল্লি সহ বিভিন্ন স্থানে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান আগাম পার্লামেন্ট নির্বাচনের আগেই পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। তবে সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, 20 জুন অনুষ্ঠেয় নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। গত বছর আজারবাইজানের সাথে যুদ্ধে পরাজয়ের পর মিস্টার পাশিনিয়ান বড় ধরনের চাপের মধ্যে ছিলেন। ওই যুদ্ধে আর্মেনিয়া নাগর্ণ কারাবাখের অনেক এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি অটোমান সাম্রাজ্যের হাতে আর্মেনীয়দের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, এই ঘোষণার ফলে বিচারের পথ এক ধাপ অগ্রসর হয়েছে। বলা হয় যে এই সময় 15 লাখ আর্মেনীয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যা তুরস্ক জোরালোভাবে অস্বীকার করে থাকে। জো বাইডেনের এই ঘোষণায় আঙ্কারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার উচ্চতম আদালত নিশ্চিত করেছে যে এশিয়ানা এয়ারলাইন্সের নারী কর্মীদের মাসিক ঋতুর সময়ের ছুটি নিতে না দিয়ে এর সাবেক প্রধান নিয়োগ সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। দেশটিতে নারীদের মাসিক ঋতুর সময় একদিন কর্মস্থল থেকে ছুটি নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কিম সুচিয়ন এমন 130টি আবেদন অনুমোদন করেননি এবং আবেদনগুলোকে প্রমাণবিহীন ও সন্দেহজনক বলে বর্ণনা করেন। তাকে প্রায় $1800 জরিমানা করা হয়েছে। পুলক গুপ্ত। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। রেডিও ছাড়াও অনুষ্ঠান লাইভ শোনা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। শুরুতেই ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে এবারে তামিম ইকবালের সেঞ্চুরি রুখে দিল বৃষ্টি। প্রথম ইনিংসে তামিম 90 রান করে বলে খোঁচা দিয়ে ক্যাচ তুলে আউট হয়ে যান। এবারে 74 রানে অপরাজিত ছিলেন। 2 ইনিংসেই ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটসম্যান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। তবে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটা অসন্তোষ ছিল। এই ম্যাচে পুরো ব্যাটিং উইকেট ছিল, তবুও এটা কি বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে, বলছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচ নাজবুল আবেদিন ফাহিম। আমার মনে হয়, কারণ রিসেন্টলি তো আমরা ভালো খেলছিলাম না, ব্যাটিংটা নিয়ে যথেষ্ট সমস্যা হচ্ছিল আমাদের রিসেন্ট পাস্টে। তো আমার মনে হয় প্রথম ইনিংসে 500+ রান করাটা এবং এই ইনিংসেও 2টি উইকেট পড়ে যাওয়ার পরে আবার সেটাকে ওইভাবে ধরে ফেলাটা, এটা ডেফিনেটলি কনফিডেন্স দিবে আমাদের দলকে। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, ওইটা হবে বড় চ্যালেঞ্জ। একটা ম্যাচ দিয়ে কিন্তু জাজ করাটা খুব মুশকিল। ও নেক্সট আরো 5-7-10টা ম্যাচে আর 5-10টা ইনিংসে কিভাবে খেলে, কতটা কনসিস্টেন্সি দেখায়, সেটার উপর ডিপেন্ড করে ভবিষ্যৎটা কেমন যাবে। হারারেতে 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ টি-20 ম্যাচে জিম্বাবুয়েকে 24 রানে হারিয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করে পাকিস্তান 3 উইকেট হারিয়ে 165 রান তোলে, যেখানে ফর্ম ধরে রেখে অর্ধশতক হাঁকান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রিজওয়ান 91 এবং বাবর করেন 52 রান। জিম্বাবুয়ে 141 রান তুলতে পারে। 18 রান দিয়ে 4টি উইকেট নেন হাসান আলী। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে চলছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের খেলা। ইউরোপিয়ান সুপার লিগের অন্যতম উদ্যোক্তা রিয়াল মাদ্রিদের ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলছেন, এই ক্লাবগুলো চাইলেই চলে যেতে পারবে না। তিনি বলেন যে 12টি ক্লাব ইউরোপিয়ান সুপার লিগে নাম লিখিয়েছে, তাদের কিছু বাধ্যবাধকতা আছে। গত মঙ্গলবার সুপার লিগের 12টি ক্লাবের মধ্যে 9টি ক্লাবই নাম প্রত্যাহার করে নেয়। এর আগে ইউরোপিয়ান সুপার লিগ ঘোষণার পর তুমুল সমালোচনা ও বিতর্কের মধ্যে পড়ে যায় ক্লাবগুলো। ইংল্যান্ডের 6 ক্লাব সহ সুপার লিগের সাথে জড়িত ক্লাবগুলোর সমর্থক এবং সাবেক ফুটবলাররা এই সিদ্ধান্তের বিপক্ষে একাট্টা হন। আর কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে চেন্নাইয়ে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। প্রতিবেশী ভারতে কোভিডের ভয়াবহ সংক্রমণ এবং সেই সাথে ভ্যাকসিনের অভাবে নতুন করে টিকা দেওয়া বন্ধ করে দিতে বাধ্য হওয়ার পরও বাংলাদেশে
আজ থেকে লকডাউন শিথিল করা হয়েছে। দোকানপাট, শপিং মল খুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৮শে এপ্রিলের পর গণপরিবহন খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে করোনা ভাইরাস আক্রান্ত মানুষ শনাক্তের হার এবং আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গত কয়েকদিনে কিছুটা কমেছে, যেটা ইতিবাচক। কিন্তু সতর্কতা শিথিলের এই সিদ্ধান্ত কি নতুন করে ঝুঁকি তৈরি করতে পারে? ঢাকায় তা বোঝার চেষ্টা করেছেন আমাদের সংবাদদাতা সাইয়েদা আক্তার। 10 দিন বন্ধ রাখার পর আজ রোববার থেকে খুলে দেওয়া হয়েছে দোকানপাট এবং শপিং মল। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, ব্যাপক মানুষের জীবন জীবিকার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে যেতে হবে এবং সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে শেষ করতে হবে কেনাকাটা। দোকানপাট ও শপিং মল খোলার প্রথম দিনে বিবিসি ঢাকার কয়েকটি বড় মার্কেট ঘুরে দেখেছে। তার মধ্যে ঢাকার গাউসিয়া মার্কেটে বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন, আর ক্রেতাদেরও সতর্ক ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি পালনে সংশ্লিষ্ট মার্কেট পরিচালনা কমিটির তৎপরতাও ছিল। যদিও কেনাবেচা নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না বিক্রেতারা। তাদের দাবি দোকানপাট খোলার সময়সীমা বাড়িয়ে দেয়া হোক। লম্বা সময় দিলে ভালো হবে, কারণ তখন জনসমাগম আস্তে আস্তে আসবে। আর সময়টা যদি কমিয়ে দেয় তাহলে কি হবে, তাহলে একটা গ্যাদারিং বেশি হবে, বিশৃঙ্খলা হবে। অতএব সময়টা লম্বা করে দিলে ভালো হবে, বিশৃঙ্খলা কম হবে, গ্যাদারিং কম হবে এবং স্বাস্থ্যবিধি ভালো করে মানতে পারবে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হারে ঊর্ধ্বগতি ঠেকাতে এ মাসের 5 তারিখে সরকার প্রথম দফা লকডাউন আরোপ করে। এক সপ্তাহের সে লকডাউন 9 দিন পর্যন্ত চললেও তাতে দোকানপাট ও গণপরিবহন চালু থাকার কারণে সংক্রমণ পরিস্থিতিতে তেমন পরিবর্তন দেখা যায়নি। এরপর সরকার 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যায়, যাতে বন্ধ ছিল গণপরিবহন এবং দোকানপাট। কিন্তু গত কয়েক মাসে দেশে করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব মানুষের উদ্বেগ এবং ঝুঁকি দুইই বাড়িয়েছে। সেই সঙ্গে প্রতিবেশী ভারতে গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-19 সংক্রমণ, মৃত্যু আর চিকিৎসা সরঞ্জামের ঘাটতির করুণ পরিস্থিতিও বাংলাদেশে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। এমন অবস্থায় দোকানপাট ও শপিং মল খুলে দেবার পর এ সপ্তাহেই গণপরিবহন চালু করারও ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। যদিও তিনি বলছেন, যদি করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি ঘটে তাহলে সরকারকে বাধ্য হয়ে আবারও লকডাউনে যেতে হবে। পরিবহনেও আগের বার বলা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে কেউ কেউ স্বাস্থ্যবিধি মানলেও কেউ কেউ মানেননি। কিন্তু এবার যদি পরিবহন চলাচলের জন্য সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে যখন চালানোর সুযোগ দেওয়া হবে, এই সুযোগের অপব্যবহার যেন গণপরিবহন না করে। যদি অর্ধেকের আসন চেয়ে বেশি আসনে যদি যাত্রী নেয় অথবা দাঁড়ানো যাত্রী, অতিরিক্ত ভাড়া, স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করা, এসব বিষয়গুলো যথাযথভাবে খেয়াল রাখতে হবে। তা না হলে পরিস্থিতির অবনতি ঘটলে সরকারকে বাধ্য হয়ে আবারও লকডাউন দিতে হবে। এদিকে গত 24 ঘন্টায় আবারও শতাধিক মানুষ কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতার কারণেই দেশে নতুন করে সংক্রমণ বেড়েছে। কিন্তু একদিকে মানুষজনকে সতর্ক হবার তাগিদ দেয়া, অন্যদিকে দোকানপাট খুলে দেয়া কিংবা গণপরিবহন চালু করাকে সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই দুইটি জায়গাতেই ব্যাপক জনসমাগম হয়। ফলে সংক্রমণের এমন অবস্থায় বিধিনিষেধ শিথিল করার ফলে নতুন করে ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে বলে মনে করেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলছেন, এখন পরিস্থিতি এমন যে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো উপায় নেই। আমরা আসলে কিন্তু জানিও না যে এখনো বাংলাদেশে কি এই ট্রিপল মিউটেন্ট ভাইরাস চলে এসেছে, কারণ যে পরিমাণ জিনোম সিকোয়েন্সিং করে এগুলো বের করতে হয় কন্টিনিউয়াস প্রসেস, সেই পরিমাণ সক্ষমতা বাংলাদেশের নাই। যে ল্যাবগুলো এগুলো করে তারা অধিকাংশই এখন টেস্টিং নিয়ে ব্যস্ত। সুতরাং তাদের সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে কেউ কেউ করছেন, জানি না তারা পেয়েছেন কিনা। এখন সতর্কতা, যদি আমরা বর্ডার বন্ধ না করতে পারি, আরেকটা হচ্ছে বর্ডার বন্ধ করলেও অনেক ইললিগাল বর্ডার আছে, সুতরাং এটা বন্ধ করা খুব কঠিন। যেটা সবাই বলছে, আমিও একই কথাই বলবো যে একটা জিনিস এখন সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে মাস্ক পরা এবং জনসমাগম যত দূর সম্ভব এড়িয়ে চলা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে কোভিড-19 শনাক্ত মোট রোগীর সংখ্যা এখন 7,45,322 জন। সাইয়েদা আক্তার। বাংলাদেশের সরকার ঘোষণা করেছে, নতুন করে নির্দেশনা জানানোর আগ পর্যন্ত করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া আপাতত স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে এ সম্পর্কে একটি সাক্ষাৎকার শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়, বাংলাদেশের সময় রাত 10:30টায়।
বাংলাদেশে ফেসবুকে আজ মানুষজন কি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছেন, এ নিয়ে ঢাকা থেকে আফরোজা নীলা। ধন্যবাদ শাকিল। সোশ্যাল মিডিয়ায় আজ যেসব বিষয়ে আলোচনায় আছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর আমার সঙ্গে আছেন আমি রায়হান মাসুদ। নীলা, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্রেন্ড করছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ সংক্রান্ত খবরটি। স্বাস্থ্য অধিদপ্তর একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে 26শে এপ্রিল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-19 টিকাদানের কার্যক্রমের প্রথম ডোজ টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বিজ্ঞপ্তিতে তারা এটিও জানিয়েছে যে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কর্মসূচি চলবে। খবরটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। খালিদ বিন কাফি নামে একজন লিখেছেন, বাংলাদেশ যেন ভারত না হয়, যাদের বুদ্ধি আছে তারাই বুঝবেন এভাবে চলতে থাকলে ভারতের মতো পরিস্থিতি হতে সময় লাগবে না। সব জায়গায় সরকারের দোষ না দিয়ে নিজে সচেতন হই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। মোহাম্মদ ইউসুফ আলী লিখেছেন, করোনায় সব শেষ হলেও আমরা সেরাম ইনস্টিটিউটের সেরকম টিকাই শুধু নিব, দেখি করোনা কি করতে পারে আমাদের। নিশাত মজুমদার লিখেছেন, ভারতের টিকার জন্য বসে না থাকলেই তো হয়, অন্য কোথা থেকে টিকা আনুন। মোহাম্মদ ওয়াসিম নবী লিখেছেন, আমাদের দেশেরটা উপেক্ষিত, আফসোস। এদিকে লকডাউনের মধ্যেই আজ থেকে শপিং সেন্টারগুলো খুলে দেওয়া হয়েছে, সেই খবরটিও আছে আলোচনায়। কোন শপিং সেন্টারে কেমন ভিড়, ঢাকার বাইরের চিত্র কেমন, এমন খবর দেখা যাচ্ছে প্রায় সব কয়টি সংবাদ মাধ্যমেই। আর সেগুলো শেয়ার করে নিজেদের মতামত জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। শাহ মোহাম্মদ ইফতেখারুল যেমন লিখেছেন, এখন শপিং করতেই হবে, এত কারেন্ট আসে কোথা থেকে? বাঙালি লকডাউন ছাড়তে দেরি, শপিংয়ে যেতে দেরি নাই। আর তালহা জোবায়েরের মন্তব্য, যার বেশি ভয় সে ঘর থেকে না বের হলেই হয়। ব্যবসায়ীদের অবস্থাও দেখা উচিত। পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত কিন্তু আছে রায়হান। ঠিক তাই। আবার আবির রায়হান লিখেছেন, এরাই হয়তো কয়দিন পর হাসপাতালে অক্সিজেন বা বেড না পেয়ে বলবে সরকার কিছু করছে না। আমরা নিজেরা যদি সচেতন না হই, সামনে আরও বড় বিপর্যয় আসতেছে। আমি একটা মন্তব্য বিশেষত দেখেছি যে সরকার তো কাউকে মার্কেটে যেতে বাধ্য করছে না, এরকম একটি মন্তব্য স্ট্যাটাস আকারে অনেকে দিয়েছেন। হ্যাঁ, এরকম মন্তব্য কিন্তু অনেক আছে এবং অনেকে দেখা যাচ্ছে যে হাস্যরসাত্মক মন্তব্যের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়াও তারা ব্যক্ত করছেন। অনেকে অনেক ধরনের মিমও বানিয়ে ফেলেছেন। আর শান্ত বড়ুয়া যেমন প্রশ্ন করেছেন, সবার মুভমেন্ট পাস আছে তো? মানে মুভমেন্ট পাস নিয়েও এরকম নানান ধরনের ট্রল চলছে। এদিকে 2 সপ্তাহের জন্য ভারতের সঙ্গে স্থল পথে চলাচল বন্ধ হচ্ছে, এই খবরটিও এখন বেশ ট্রেন্ডিং। ভারতের সঙ্গে তো আকাশপথে যোগাযোগ বন্ধই ছিল বাংলাদেশের, আর এখন বর্তমানে ভারতে যে হারে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে সেটা বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। খবরটি শেয়ার করে আহমেদ সাইদ নামে একজন লিখেছেন, সময় উপযোগী সিদ্ধান্ত। মোহাম্মদ সৌরভ হোসেন জাকারিয়া লিখেছেন, একের পর এক নরবরে সিদ্ধান্তের পর ভালো একটি সিদ্ধান্ত উপনীত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সাহিদ আহমেদ তন্ময় লিখেছেন, অবৈধ পথেও যেন কেউ যাতায়াত করতে না পারে সেই বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের নিরাপত্তা নিয়ে ভাবার সময় এখনই, না হলে পরে পরিস্থিতি আরও খারাপ হলে চেয়ে দেখা ছাড়া আর উপায় থাকবে না। সেই সাথে ভারতের পরিস্থিতির দ্রুত উন্নতি কামনা করছি। আসলে দেখা যাচ্ছে রায়হান যে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং একই সঙ্গে ভারতের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গটিও টেনে আনছেন। দেখা যাচ্ছে যে ভারতের অবস্থা প্রতিদিনই খারাপ হচ্ছে, সেখানকার হাসপাতালগুলো অক্সিজেন সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে, শ্মশানগুলোতে মৃতদেহ পড়ে আছে সৎকারের জন্য, এরকম নানান ধরনের ভিডিও ফেসবুক এবং টুইটারে ব্যাপক শেয়ার হচ্ছে। তানজিনা আফরিন এরকম একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের যে এই অবস্থা হবে না তার গ্যারান্টি কে? যে হারে মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে চলাচল করছে তাতে বাংলাদেশের এই অবস্থা হতে দেরি নেই, নামমাত্র লকডাউন। জান্নাতুল নাইম লিখেছেন, আমাদের পাশের দেশের এমন অবস্থা, সবার খুব দরকার সাবধান থাকা। এমন নানা মন্তব্য আছে এবং ভারতে একটি হ্যাশট্যাগ খুব প্রচলিত হচ্ছে, ইন্ডিয়া নিড অক্সিজেন, যেটি বাংলাদেশেও এখন সোশ্যাল মিডিয়ায় অনেকেই ব্যবহার করছেন। এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রেহান মাসুদ, আফরোজা নীলা। এখনকার প্রধান খবর, ভারতে আজও কোভিড সংক্রমণে বিশ্ব রেকর্ড, প্রায় 3.5 লক্ষর নতুন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আজ প্রায় 2800 জন। দিল্লির অবস্থা সঙ্গীন, বহু মানুষ সেখানে শুধু অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। ওদিকে বাংলাদেশ আগামীকাল থেকে 2 সপ্তাহের জন্য ভারতের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে কোভিড রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে এমন একটি হাসপাতালে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত 82 জন মারা গেছে। আর ইন্দোনেশিয়া বলছে কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া নৌবাহিনীর সাবমেরিনটি 3টি খণ্ডে খণ্ডিত হয়ে সমুদ্রের তলায় পাওয়া গেছে। ডুবো জাহাজটিতে যে 53 জন ক্রু ছিলেন তারা সবাই মারা গেছেন।
এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।